দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর সেমিনারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তিনি কখনো কোনো আগাম কথা বলেননি বা অতিরিক্ত কোনো কিছু কি করতে যাচ্ছেন সেটাও না। একটি জাতিকে তিনি ধাপে ধাপে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। সেই চেতনাটা মানুষের ভিতরে তিনি ধীরে ধীরে তার সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভিতরে সেটা প্রথিত করেছিলেন। তিনি চেয়েছিলেন এই দেশ একটি আলাদা দেশ হবে, আলাদা একটা জাতিসত্তা নিয়ে গড়ে উঠবে। আর সেই কথাটা মাথায় রেখেই তার এই দীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমা, এবং তা আমরা এই ৭ই মার্চের ভাষণেই পাই। যে তিনি যে বলেছেন ২৩ বছরের বঞ্চনার কথা, অত্যাচারের কথা, নির্যাতনের কথা, নিপীড়নের কথা, সেই কথাগুলো এই ভাষণের মধ্য দিয়ে যেমন তিনি তুলে ধরেছেন, সাথে সাথে এই বঞ্চনা থেকে মুক্তি পেতে কি কি করণীয় সেটাও কিন্তু এই ভাষণে তিনি বলে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মূল প্রবন্ধ যিনি পাঠ করেছেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব, তিনি চমৎকারভাবে এই ভাষণের শুধু আলোচনাই করেননি, তিনি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা নিয়ে এসেছেন যেটা আমার খুব ভালো লেগেছে। সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে যে প্রশ্ন তোলা, আর বঙ্গবন্ধু কি করলে কি ভালো হতো আর কত দ্রুত স্বাধীন হতো, যে তার যে সমালোচনায় কতগুলি কথা বা অপপ্রচার যেটা চালানো শুরু হয়েছিল ৭৫-এর জাতির পিতাকে হত্যার পর থেকে, এই প্রচারণাটা আরও ব্যাপকভাবে শুরু করা হয়। আর সেখানে একজন খলনায়কও দাঁড় করানো হয়, যিনি নাকি কোন ড্রামের উপর দাঁড়িয়ে একটা বাঁশি বাজিয়েই বাংলাদেশ স্বাধীন করে ফেলেছে। অথচ যার কথা বলা হয় সে ওই ২৫শে মার্চ কেন, ২৬শে মার্চ, ২৭শে মার্চ পর্যন্ত ওই পাকিস্তানি সামরিক বাহিনীতে চাকরিরত একজন মেজর ছিলেন, এবং যে গিয়েছিল বাঙালিকে হত্যার জন্য সেই জাহাজে করে যে অস্ত্র এসেছিল সেই অস্ত্র খালাস করতে, যেখানে আমাদের যারা ঠিক তখন মুক্তিবাহিনী গড়ে না উঠলেও বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল, যে নির্দেশ তিনি ৭ই মার্চে দিয়েছিলেন, সেই সংগ্রামী জনতার হাতে ধরা পড়েছিল এবং তারাই ধরে নিয়ে এসেছিল তাকে ধরে নিয়ে এসে বঙ্গবন্ধু ২৫শে মার্চ যখন গণহত্যা শুরু হয়, গণহত্যার সাথে সাথে তিনি যে স্বাধীনতার ঘোষণাটা, যেটা আজকের বিজিবি অর্থাৎ পিলখানা, তখন ছিল ইপিআর, সেখানে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে সেখানে ইপিআরের কয়েকজন উপস্থিত ছিলেন, তাদেরকে আগে থেকেও রাখা হয়েছিল। যে তখন একমাত্র ইপিআরের যে ওয়্যারলেস ছিল, যে ওয়্যারলেসের মাধ্যমে মগবাজারে যে ওয়্যারলেস স্টেশন, সেখান থেকে সারা বাংলাদেশে এই ঘোষণাটা যাতে প্রচার করা হয়, এবং তিনি যখন এই ঘোষণাটা দিয়ে দেন এবং সেটা তারা ঠিক সেইভাবেই প্রচার করে, এবং এই প্রচার করতে গিয়ে যখন হানাদার বাহিনী ২৫শে মার্চে তারা যে আক্রমণ শুরু করেছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ এবং ৩২ নম্বরের বাড়ি, সেখানে কিন্তু এই ৪ জন ধরা পড়ে পাকিস্তানিদের হাতে নির্মমভাবে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে। অথচ এই যে ঘোষণাটা তিনি দিলেন, কিন্তু ৭ই মার্চের ভাষণেই কিন্তু মূল ঘোষণাটা তিনি দিয়ে দিয়েছিলেন ওই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই কথার মধ্য দিয়ে কিন্তু তিনি সেই ঘোষণা দিয়ে দেন, এবং কীভাবে যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিতে হয় সেই নির্দেশনাও তিনি সেখানে দিয়েছিলেন। এবং বাংলাদেশ থেকে কিন্তু মানে পাকিস্তানের সাথে সম্পূর্ণ সম্পর্ক তিনি বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। সেখানে কোনো খাজনা ট্যাক্স দেওয়া বন্ধ, এখান থেকে কোনো টাকা পয়সা চালান যাবে না, সব কিছু তিনি তার নির্দেশ মতো চলেছে। এবং বাঙালিদের উপরে যা যা তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটি বাঙালি অক্ষরে অক্ষরে সেটা পালন করেছে। কিন্তু
দুর্ভাগ্য হলো যে ৭৫ জাতির পিতাকে হত্যার পর এটা নিয়ে কত রকমের প্রশ্ন, তো সেই প্রশ্নগুলি তিনি তুলে ধরে মান্নান সাহেব প্রফেসর মান্নান খুব চমৎকারভাবে তার উত্তরগুলি দিয়েছেন, সেজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সেমিনারের আয়োজন করছি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে, এবং যখন এই সেমিনারে একজন প্রবন্ধ পড়েন, দুজন আলোচক থাকেন, এবং আমরা এগুলি কিন্তু বেশ কয়েকটা সেমিনারের পর এটা একটা পুস্তক আকারে এটা প্রকাশ করা হয়। প্রকাশ করার দায়িত্বটা আমাদের শামসুজ্জামান খান সাহেব, তার উপরেই আছে, তিনি এটা সবসময় মানে প্রকাশ করেন, এগুলি আমরা সংগ্রহ করি। কারণ এই ৭ই মার্চের ভাষণকে কিভাবে দেখছেন বা এর মধ্য দিয়ে আমরা কি জানতে পারছি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তার কারণ হলো জাতির পিতাকে শুধু হত্যাই করা হয়নি, হত্যার পর থেকে যেমন ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলা, এবং আমি আগেই বললাম যে স্বাধীনতার পুরো ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া, সেখানে আবার একজন ঘোষক বানানো, নানা ধরনের মানে আমরা অপপ্রচার শুনেছি, এবং এদের এসে অনেক একটা পর্যায় ছিল যে বোধহয় কয়েকটা জেনারেশনই কিন্তু একটা বিভ্রান্তির পথে চলে গিয়েছিল। সেখান থেকে জাতিকে ফিরিয়ে আনা, সঠিক ইতিহাসটা জানা, এবং সঠিক ইতিহাসের মধ্য দিয়ে আমরা যে মুক্তিযুদ্ধকে বিজয় অর্জন করেছি, আমরা যে একটা বিজয়ী জাতি, সে বিজয়ী জাতিকে হিসেবে এই জাতিকে প্রতিষ্ঠিত করা, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই সেমিনারটা আয়োজন করে থাকি, যেন এই ভাষণটা সবাই জানতে পারে। ভাষণ যতটুকু বাজানো হয় এটা খুব সংক্ষিপ্ত। মূল ভাষণটা প্রকৃতপক্ষে এটা ছিল প্রায় 22 থেকে 23 মিনিটের, কিন্তু এটা রেকর্ড করা হয়েছিল 19 মিনিট, এবং যেটা আমাদের সেই সময় 70 নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি ছিলেন খয়ের সাহেব, তিনি গোপালগঞ্জের মুকসিদপুর থেকে নির্বাচিত এমএলএ ছিলেন, তার রেকর্ডিং কোম্পানি ছিল, তিনি এটা রেকর্ডটা প্রথম বের করেন, এবং 25শে মার্চে যখন গণহত্যা শুরু হয়, এরপর তিনি তার এই সমস্ত কিছু নিয়ে তিনি চলে গিয়েছিলেন ভারতে। তিনি আমাদের এখন যিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাকিল, তার বাবা খায়ের সাহেব, সেই কিন্তু এটা করেছিলেন, রেকর্ডটা করেন। আর রেডিও পাকিস্তানে রেকর্ড করা ছিল এবং টেলিভিশনের ফুটেজ ছিল। এখন আমরা সেগুলি সব সংগ্রহ করে নিয়েই কিন্তু এই ভাষণটা, এবং এটা কিন্তু রঙিন ছিল না, আমরা আসলে মূলত প্রথম এটা রঙিন করা হয় সিআরআই থেকে, আমরা প্রথম করি, যা এটা মানুষকে মানে আরও আকর্ষণ করে। কিন্তু মূল ভাষণটার মধ্যে দিয়ে সমস্ত দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন যে বাঙালির কী কী করতে হবে, এই যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এবং তিনি জানতেন যে হয়তো তিনি এই ভাষণের পর হয়তো তিনি বেঁচেও নাও থাকতে পারেন, তাকে মেরেও ফেলতে পারে, সে চেষ্টাও পাকিস্তানের বহুবার করেছে। তাই তিনি একথাও বলে গিয়েছিলেন যে আমরা যদি হুকুম দেওয়ার নাও পারি তাহলে কি করণীয়, অর্থাৎ একটা যুদ্ধ যে হবে, যুদ্ধের সমস্ত প্রস্তুতি তিনি করে দিয়েছিলেন। তার একজন নীরব সাক্ষী আমি নিজেও, কারণ 6 দফা দেবার পর যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় এবং তাকে তো ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, বাঙালি জাতি কিন্তু চুপ করে থাকেনি। ছাত্র সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন এবং সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে গণ অভ্যুত্থান ঘটায় 69 সালে, যার ফলে আইয়ুব খান এই আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিয়েছিল। তারপরেই 70-এর যে নির্বাচন, তিনি 69 সালে 22শে ফেব্রুয়ারি মুক্তি পান। এরপর তিনি অক্টোবর মাসে লন্ডন গিয়েছিলেন। আমি ওই 69 সালেই, তখন আমার স্বামী ডক্টর ওয়াজেদ তিনি ইটালিতে অ্যাটমিক এনার্জি সেন্টারে গবেষণায় করতে গিয়েছেন এপ্রিল মাসের দিকে, আমি তার সাথে গিয়েছিলাম। আর সেখান থেকে এরপরে তো ইংল্যান্ডে একটা ডাইরেস বাড়িতে
একটা চাকরি পান। আমরা লন্ডনে চলে আসি, সেখানে বঙ্গবন্ধুর সাথে ওখানে আমার থাকার সৌভাগ্য হয় এবং সেখানে বসে আমাদের প্রবাসীরা কিন্তু এই আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালীন সময় এবং আন্দোলনের সময় একটা বিশাল ভূমিকা তারা রেখেছিলেন। কাজে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পাশাপাশি একটা গেরিলা যুদ্ধ করতে গেলে আমাদের অস্ত্র কোথা থেকে আসবে, গেরিলাদের ট্রেনিং কোথায় হবে, কীভাবে বিশ্বের সমর্থন আদায় করা যেতে পারে, তিনি কিন্তু সেই বিষয়গুলি পরিকল্পনাটা এই লন্ডনে বসেই করে এসেছিলেন। সেখানে এই পরিকল্পনাটা নেওয়া অত্যন্ত জরুরি ছিল, কারণ তার ভিতরে অদ্ভুত একটা দূরদর্শিতা শক্তি ছিল। তিনি বলেছিলেন যে নির্বাচন হবে, ওরা ক্ষমতা দেবে না, আমাদের যুদ্ধ করতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে। কিন্তু এই কথাগুলি তিনি হয়তো খুব আমাদের সাথে পারিবারিকভাবে বলতেন, এটা বাইরে কিন্তু কোনোদিন কখনো বলতেন না। আর আমাদের একটা শিক্ষা ছোটোবেলা থেকে তিনি দিয়েছিলেন এবং এই বিশেষ করে এই ব্যাপারে আমার মায়ের ভূমিকা অনেক বেশি, তিনি আরও বেশি জানতেন সব। কাজেই আমরা এটুকু জানলেও কখনো এটা কিন্তু প্রকাশ করার অধিকার আমাদের ছিল না, আমরা কখনো এই কথা বলিনি। হয়তো এখন সময় এসছে বলে আমরা বলি। কাজে সেখানে কিন্তু সব কিছু তৈরি করা এবং তিনি যা যা বলেছিলেন ঠিক সেই ঘটনাই কিন্তু ঘটলো। পাকিস্তানিরা, অর্থাৎ এই পাকিস্তানি শাসকদের তিনি খুব ভালোভাবে চিনতেন যে ওরা কী করতে পারে। ঠিকই এই যে সংখ্যাগরিষ্ঠতা আসন পাওয়া, এবং এটাও তিনি বলে দিয়েছিলেন যে এই পূর্ববঙ্গে উনি যে 2টি সিট হারাবেন সেটাও কিন্তু তিনি বলেছিলেন যে আমি হয়তো 2টি সিট হারাতে পারি। গোটা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা তিনি পেয়ে গেলেন। কাজে বাঙালিরা ক্ষমতা পাক এটা তো তারা চায়নি। কাজে একটা প্রস্তুতি নিয়েই কিন্তু তিনি ইলেকশনটা করেছিলেন। তখন আমাদের অনেকে ইলেকশনের বিরুদ্ধে ছিল, অনেক দল বিরুদ্ধে ছিল, নাম বলতে চাই না, অনেকবার বলেছি, এটা ইতিহাস বলবে। সেখানে তার কথা ছিল যে ইলেকশনটা হতে হবে এই কারণে যে বাঙালি জাতির পক্ষে কে কথা বলবে, কে নেতৃত্ব দেবে, কে তাদের নেতা, সেটা আগে ঠিক করতে হবে। তাহলে জনগণের ম্যান্ডেটটা হাতে থাকলে সেটা একটা আলাদা শক্তি পাওয়া যায়। সেই জন্যই তিনি ইলেকশনটাকে গুরুত্ব দিয়েছেন। নইলে যে শর্তগুলি ইয়াহিয়া খান দিয়েছিল সব শর্ত মেনেই তিনি ইলেকশনটা করেন এবং ইলেকশনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেটটা পান। এবং যেহেতু তার পূর্ব থেকে সবসময় চিন্তাগুলি ছিল এবং এই ভাষণে এখনও অনেক ব্যাখ্যা দেন তখনকার ছাত্র নেতারাও, এখন যারা জীবিত আছেন। আমি আজকেও একজনের ইন্টারভিউ দেখছিলাম, গতকালকেও দেখতে পারেন আজকে দুপুরের দিকে, তো সেখানে কেউ নানাভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। তো আসলে এই ব্যাখ্যাগুলি শুনলে হাসি পায় যে এরা আসলে মানে কত অর্বাচীনের মতো কথা বলে যে তিনি নাকি আগের দিন নিউক্লিয়াসের সাথে আলোচনা করলেন। তো ভাষণের এই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তো এখানে মুক্তির সংগ্রামটা আগে বলবেন না স্বাধীনতার সংগ্রাম আগে বলবেন, সেটাও নাকি নিউক্লিয়াস আলোচনা করেছে। এগুলি সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা, এর কোনো যৌক্তিকতাই নাই। যিনি বলছেন উনি এটা বলতে পারেন, কারণ ওনার আবার একটা নিকনেম ছিল। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম আমাদের নেতাদের কারকে নিয়ে সবার জন্য আমরা একটা টাইটেল দিতাম, এটা আমাদের একটা অভ্যাস ছিল, আমরা করতাম সবার জন্য, তার একটা টাইটেলও ছিল। তো এখন বলে ফেললে আবার সবাই বুঝে যাবেন, আমরা টেলিভিশনে দেখে নিন, সেটাই ভালো, আমি আর বলতে চাই না। কিন্তু এই যে এক একজন এক একটা ব্যাখ্যা দিচ্ছেন, আসলে তো তা নয়। হ্যাঁ, ভাষণে যাওয়ার আগে অনেকেই দিন রাত পরিশ্রম করেছেন, অনেক পয়েন্ট তৈরি করেছেন, অনেকে বলছে এটা বলতে হবে, ওটা বলতে হবে, ওটা বলতে হবে, এইভাবে বলতে হবে, এই করতে হবে, এটা না বললে হতাশ হয়ে ফিরে যাবে, নানা ধরনের কথায় সমস্ত আমরা জর্জরিত ছিলাম। আর কাগজে অনেক কাগজ আমাদের বাসায় জমা হয়েছিল। শেষ কথা বলেছিলেন আমার মা, যে কথাটা আমি সবসময় বলি। আমার মা একটা কথাই বলেছিলেন যে সারাটা জীবন তুমি সংগ্রাম করেছো এবং তুমি জানো বাংলাদেশের মানুষের কী চাই এবং তার জন্য কী করতে হবে, তোমার থেকে ভালো আর কেউ জানে না। কাজে তোমার মনে যে কথাটা আসবে তুমি শুধু সেই কথাই বলবে, আর কোনো কথা না। এবং এই ভাষণ
এত দীর্ঘ একটা ভাষণ, আপনারা দেখবেন এই ভাষণটা সম্পূর্ণ, মানে এখানে তো কোনো পয়েন্টও নাই, কাগজও নাই, কিছুই নাই। কারণ তিনি তো সংগ্রাম করে গেছেন সেই 48 সাল থেকে, তখন থেকেই তো বাঙালি জাতির মুক্তির জন্য তিনি সংগ্রাম করেছেন। তো স্বাভাবিকভাবে তিনি তো জানেন যে মুক্তির পথটা কোথায়, কিভাবে আসবে, এবং তিনি যে সকল ব্যবস্থাগুলি করে গেছেন সেটাও তিনি জানেন, এবং সেইভাবেই তিনি নির্দেশনা দিয়েছিলেন, যা বাঙালি জাতি অক্ষরে অক্ষরে পালন করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচক ডক্টর ফারজানা ইসলাম। সে যে বয়সে ছিল সেই বয়সে তার যে অনুভূতিটা, সেই ভাষণ শোনা বা তার পরবর্তী খুব চমৎকারভাবে সেই অনুভূতির কথাটাও তিনি বলেছেন। এবং ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, তিনি একজন গবেষক এবং আমাদের পররাষ্ট্র বা অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি গবেষণা করেন। খুব স্বাভাবিকভাবে 7ই মার্চের ভাষণের সাথে তিনি সেই জাতিসংঘের জাতির পিতার যে ভাষণ, সেই ভাষণটাকে যে তিনি নিয়ে এসেছেন, এবং সেখানে জাতির পিতা যে শুধু আমাদের দেশের শোষিত বঞ্চিত মানুষ না, সারা বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের কথাই তিনি কিন্তু তুলে ধরেছেন, এবং তাদের মুক্তির কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। কারণ যে অত্যাচার নির্যাতনের শিকার বাংলাদেশের মানুষ হয়েছিল, পৃথিবীর বহু দেশ তখন এই অত্যাচার নির্যাতনের শিকার, কাজেই তাদের কথাটাও তিনি সেখানে তুলে ধরেছেন। কাজেই সুন্দরভাবে তিনি সেই ব্যাখ্যাটা দিয়েছেন, যেটা হয়তো আমাদের এখানে যারা এখনও যুব সমাজ, তাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে, বোঝার আছে, এবং যার মধ্য দিয়ে আমাদের এই তরুণ সমাজের মাঝে একটা দেশপ্রেম জাগ্রত হবে, দেশের প্রতি একটা কর্তব্যবোধ আসবে, এবং দেশের প্রতি একটা আন্তরিকতা আসবে, যে আমি নিজে কি পেলাম না পেলাম বা নিজেকে কতটুকু করতে পারলাম সেটা না, দেশকে কতটুকু দিতে পারলাম একজন রাজনৈতিক নেতার জীবনে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে দেশের জন্য, মানুষের জন্য কতটুকু করে যেতে পারলাম, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। আদর্শ সেটাই হবে যে কতটুকু করা যায়। দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপর সেমিনারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।